আসসালামু আলাইকুম। আমরা ব্যবসায় যোগাযোগ প্রথম অধ্যায় পড়তেছিলাম। প্রথম অধ্যায়ের বেশ কয়েকটা প্রশ্ন পড়া হয়েছে। আমরা কি কি পড়ছিলাম প্রথম অধ্যায়ে, আমি আপনাদের একটু মনে করাই দেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা এটা পড়ছিলাম যোগাযোগের ধারণা বা যোগাযোগের সংজ্ঞা। আচ্ছা, এরপরে পড়ছি ব্যবসায় যোগাযোগ। আচ্ছা, সবই পড়তেছি। আচ্ছা, আমার ভুল হচ্ছে বিষয়টা, আমরা সিরিয়াল মেনটেন করে সব পড়তেছি, ঠিক আছে, আমি ভুল করছি। আচ্ছা, 1 পড়ছি, 2 পড়ছি আমরা বোধহয়। এই জন্য একটু বলি যে আপনারা কেউ যদি মনে করাই দেন তাহলে একটু ভালো হয়। আমরা 3 নাম্বার প্রশ্ন পড়ছি বোধহয়। হ্যাঁ, পড়ছি। হ্যাঁ, 3 পড়ছি। আমরা 4 নাম্বার প্রশ্নটা পড়িনি। 4 নাম্বার প্রশ্ন থেকে এখন পড়বো। 4 নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ফলাবর্তন বা ফিডব্যাক কিভাবে যোগাযোগের অপরিহার্য উপাদান হয়ে উঠেছে, এটা আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করব। তো প্রশ্নটা এভাবে আসবে যে ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে? তো যদি এখানে বলছে যে ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অপরিহার্য উপাদান, একটা বাক্য বিবৃত করছে, এটাকে উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছে, তার মানে ব্যাখ্যা করার জন্য যা যা লাগে আমি দিব, আর স্পেশালি আমার এখানে উদাহরণটা দিতে হবে। ঠিক আছে? তো এই কথাটার ব্যাখ্যা আমি যে কোনো ভাবে করতে পারি। আমি এখানে করছি ফলাবর্তনের গুরুত্বটা বোঝাইয়া। ঠিক আছে? ফলাবর্তনের 4টা পয়েন্টে ফলাবর্তনের গুরুত্ব লিখছি। গুরুত্ব লেখার পরে প্রশ্নের উদাহরণ চাইছি। এই দুটার মাধ্যমে আমি প্রশ্নটা কিন্তু ব্যাখ্যা করে দিছি। তা আমি প্রথম থেকে পড়ি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ফলাবর্তন ফিডব্যাক হলো, দেখেন, বার্তা প্রাপ্তির পর প্রাপকের প্রতিক্রিয়া বা উত্তর, যা প্রেরককে জানায় যে বার্তাটি সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা। আবার পড়ি, ফলাবর্তন বা ফিডব্যাক হলো বার্তা প্রাপ্তির পর প্রাপকের প্রতিক্রিয়া বা উত্তর, মানে বার্তা পাওয়ার পর প্রাপক যে প্রতিক্রিয়া জানায় বা যে উত্তর দেয় সেটা, যা প্রেরককে জানায়, অর্থাৎ যিনি পাঠালেন তাকে জানায় যে বার্তাটি সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা। কার্যকর ব্যবসায় যোগাযোগ নিশ্চিত করতে ফলাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? কার্যকর মানে ব্যবসায় যোগাযোগটাকে কার্যকর করতে গেলে ফলাবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি? দেখেন, কারণ এটি বার্তা বোঝার স্পষ্টতা বৃদ্ধি করে, বার্তা বোঝার স্পষ্টতা বাড়ায়, ভুল বোঝাবুঝি কমায়, যোগাযোগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। বার্তা 3টা জিনিস করে। একটা হলো বার্তা বোঝার স্পষ্টতা বাড়ায়, বার্তাটা বুঝলো কিনা সেটা বোঝায়, ভুল বোঝাবুঝি থাকলে সেটা কমায়। যোগাযোগ প্রক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না যদি যোগাযোগটা একমুখী হয়ে যায়। সাধারণত যোগাযোগটা একমুখী হয়, যেমন আমি কথা বলি, আপনারা শুনে কোনো রিপ্লাই দেন না। ঠিক আছে? এই যে একটা বিষয়টা, এটা কিন্তু যোগাযোগটাকে একমুখী করতেছে এবং এর ফলে যোগাযোগে ভুল বোঝাবুঝি তৈরি হয়, অস্পষ্টতা থেকে যায়, যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় না। তো মোটামুটি ফলাবর্তনের ভূমিকাটা কিন্তু ফলাবর্তনের একটা সংজ্ঞাও বটে। আর এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন একটা বাক্য দিলে এটা সত্যতা প্রমাণ করা বা ব্যাখ্যা করতে গেলে যে প্রশ্নগুলো হয় তার উপরে ভূমিকাটা কিন্তু দিতে হয়। খুব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এরপরে আমরা এখন দেখেন ফলাবর্তনের গুরুত্ব। 4টা পয়েন্টস আপনি গুরুত্ব লিখবেন মাত্র 4টা পয়েন্টে। কারণ এই প্রশ্নটা কিন্তু এরকম না, আমরা মনে করি যে প্রশ্ন আসলে বোধহয় 5টা 6টা 7টা পয়েন্ট দিলেই বোধহয় সব প্রশ্নের উত্তর হয়ে যায়, তা না। সব প্রশ্নে কিন্তু 7টা 8টা পয়েন্ট চায় না। যেমন যদি বলে একটা জিনিসের ব্যবসায় যোগাযোগের গুরুত্ব লিখো, এটা যদি বলে তাহলে আপনি 7টা 8টা পয়েন্টস দিতে পারেন, শুধু গুরুত্ব চাইছে এখানে। কিন্তু এই প্রশ্নে কিন্তু গুরুত্ব চায় না, এই প্রশ্নে একটা বাক্য ব্যাখ্যা করতে বলছে। একটা বাক্যের দিয়ে সেই বাক্যের উদাহরণ ব্যাখ্যা চাইছে, তো সেই ক্ষেত্রে 7-8টা পয়েন্ট দিলে তো হবে না, উদাহরণও দিতে হবে। আবার আচ্ছা, এই ভূমিকা পর্যন্ত সে শুনতে পেয়েছেন আশা করি। এবার দেখেন আমরা ফলাবর্তনের গুরুত্বটা পড়ি। গুরুত্বটা কি?
দেখেন প্রশ্নের কিন্তু দ্বিতীয় নাম্বার অংশ এইটা, ফলাবর্তনের গুরুত্ব। 4টা কথা লিখবেন এখানে। যোগাযোগের কার্যকারিতা নিশ্চিত করেন। যোগাযোগটা কি কার্যকর হলো, নাকি শুধুই কথা বলে গেলাম, শুধুই আমি এক পক্ষ থেকে আমি হ্যালো বললাম, ওই পক্ষ থেকে কোনো হ্যালো আসলো না, ঠিক আছে, কথাবার্তা আসলো না, এইটা বা ভুল বললাম কিনা আমি, বা আমার এটা ফলপ্রসূ হলো কিনা সেটার কোনো প্রত্যুত্তর আসলো না, তাই সেটা কিন্তু যোগাযোগটা কার্যকর হবে না। তো 1 নম্বরে যেটা আছে, যোগাযোগের কার্যকারিতা নিশ্চিতকরণ। কিভাবে নিশ্চিত করি আমরা? ফলাবর্তনের মাধ্যমে। দেখেন, ফলাবর্তন নিশ্চিত করে যে প্রাপক বার্তাটি যথাযথভাবে বুঝতে পেরেছে। ফলাবর্তন নিশ্চিত করে যে প্রাপক বার্তাটি সহজে যথাযথভাবে বুঝতে পেরেছে। একটা বাক্য, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছেন? 2 নাম্বার হলো ভুল সংশোধনের সুযোগ। যদি আপনাকে কেউ একটা মেসেজ পাঠাইছে, সেটা সে যদি ভুল পাঠায়, তাহলে আপনি তাকে যদি ফলাবর্তন না দেন, ফিডব্যাক না দেন, রিপ্লাই না দেন, তাহলে তো ভুল সংশোধন কখনোই হবে না, ঠিক না? বা সে ভুল দাবি করে বসবে, ভুল সংশোধন হবে না। তো 1 নম্বরে হচ্ছে যোগাযোগের কার্যকারিতা নিশ্চিতকরণ, 2 নাম্বার হলো ভুল সংশোধনের সুযোগ। বুঝতে পারছেন? আচ্ছা, 3 নম্বরে কি আছে দেখেন, দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি। আমরা জানি যদি ফিডব্যাক জিনিসটা না থাকে, তাহলে যোগাযোগটা একমুখী হয়ে যায়, যোগাযোগটা দ্বিমুখী হয় না। বুঝতে পারছেন? এই জন্য ফিডব্যাক বা ফলাবর্তন থাকার গুরুত্ব হলো যোগাযোগটা দ্বিমুখী হয়। এটি একমুখী যোগাযোগের পরিবর্তে দ্বিমুখী যোগাযোগ নিশ্চিত করে, যা ব্যবসার ক্ষেত্রে অপরিহার্য। বুঝতে পারছেন? ব্যবসায় যদি যোগাযোগটা একমুখী হয়ে যায়, তাহলে তো কোনো ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না, বিক্রয় চলবে না, হ্যাঁ, কাঁচামাল আসবে না, ঠিক না? তো এই জন্য আমাদের দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 4 নম্বরে আছে উন্নত কর্মপরিবেশ সৃষ্টি। যদি ফিডব্যাক জিনিসটা না থাকে, তাহলে কোনোভাবেই কর্মপরিবেশ উন্নত করা সম্ভব না। ভুল বোঝাবুঝি, সমস্যা, সমন্বয়হীনতা এগুলো লেগেই থাকবে। কর্মী এবং ব্যবস্থাপকের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে উন্নত কর্মপরিবেশ সৃষ্টি। কর্মী এবং ব্যবস্থাপক অর্থাৎ বা সহকর্মীরা বা একে অপরের সাথে যোগাযোগ, এই জিনিসটা যদি থাকে, তাহলে উন্নত কর্মপরিবেশ এমনিতেই চলে আসবে। ভুল ত্রুটি সংশোধন হবে, উৎপাদনের গতিশীলতা বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? তো সব মিলে ফলাবর্তনের এই প্রশ্নটা আসলে প্রথমে আপনি যে 4টা পয়েন্টস ফলাবর্তনের গুরুত্ব, সেই 4টা লিখবেন। কি কি আছে আমি একটু আবার মনে করাই দিই আপনাদের। 1 নম্বরে আছে যোগাযোগের কার্যকারিতা নিশ্চিতকরণ, দ্বিমুখী যোগাযোগ সৃষ্টি, ভুল সংশোধনের সুযোগ, আর উন্নত কর্মপরিবেশ। আমি না দেখে বললাম 4টা জিনিস মনে থাকবে। যোগাযোগের কার্যকারিতা নিশ্চিতকরণ, ভুল সংশোধনের সুযোগ, দ্বিমুখী যোগাযোগের সৃষ্টি, উন্নত কর্মপরিবেশ সৃষ্টি। ঠিক আছে, আপনারা এই 4টা পয়েন্টস একটু দেখতে থাকেন, ইনশাআল্লাহ উদাহরণটা আমি আপনাদেরকে পড়াবো এখনই। আচ্ছা, এবার উদাহরণটা আমরা দেখি। দেখেন, আমি একটু ফোন আসছিল তো একটু গেছিলাম দূরে। দেখেন উদাহরণটা কি, তাহলে উপরের টুক বুঝতে পারছেন আপনারা। এবার উদাহরণটা দেখেন, 3টা উদাহরণ, মানে ফলাবর্তনটা কেন দরকার তার 3টা উদাহরণ। আপনি একটা উদাহরণ দিতে পারেন, যদি 8 মার্কে আসে তাহলে অতটা একবারে ছোট করা যাবে না তো প্রশ্নটা। এই জন্য উদাহরণটা 3টা দিচ্ছি। দেখেন, একটা হলো প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ যখন দেওয়া হয়, তখন প্রশিক্ষণে কিন্তু ফলাবর্তন জিনিসটা থাকে। মানে যারা প্রশিক্ষক, যারা প্রশিক্ষণার্থী, তারা কিন্তু কথা বলে যে এটা আমার বুঝতেছি না, বা প্রশ্ন করে, এই প্রশ্ন সেশনটা কিন্তু থাকে, ঠিক আছে? তো এখানে দেখেন ফলাবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ কর্মসূচিতে। তাহলে আমরা ফলাবর্তনের গুরুত্ব একটা জ্বলন্ত এক্সাম্পল পেলাম। 2 নম্বর আছে গ্রাহক সেবা। গ্রাহক সেবাটা কি? গ্রাহক সেবা কি একমুখী হয়? একমুখী হয় না। এখানে যেমন গ্রাহক একটা
পণ্য কিনলো, কেনার পরে আবার এই পণ্যের যদি বলে যে পণ্যের সমস্যা আছে বা এটা এখানে বুঝতেছি না, তখন কিন্তু বিক্রয়কারী প্রতিষ্ঠানকে যারা সেবা দিচ্ছে, গ্রাহক সেবা দিচ্ছে, তাদেরকে কিন্তু যেতে হয় তার বাড়িতে, অথবা তাকে ফোন দিতে হয়, অথবা তার সাথে কথা বলতে হয়। এটাও কিন্তু ফিডব্যাকটা এখানে কার্যকর। 3 নম্বর আছে বৈঠক এবং আলোচনা। যে কোনো আলোচনা মানেই হলো একমুখী না, বৈঠক মানেই একমুখী না, সেখানে উভমুখী কথাবার্তা। অনলাইনে আমরা বৈঠক করি, শুধু এই যে আমি কথা বলতেছি এভাবে একা বলে যাই না, কিন্তু রিপ্লাই আসে বৈঠক, এটা কিন্তু বৈঠক হচ্ছে না, এটা একমুখী যোগাযোগ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ফলাবর্তনের উদাহরণের ক্ষেত্রে আমরা 3টা জিনিস লিখবো। একটা হলো প্রশিক্ষণ কর্মসূচি, গ্রাহক সেবা, বৈঠক আলোচনা। প্রশিক্ষণ কর্মসূচি, গ্রাহক সেবা, বৈঠক আলোচনা, 3টা জিনিস। তা প্রশিক্ষণ কর্মসূচিতে আপনি কি লিখবেন? কোন প্রতিষ্ঠান নতুন কর্মীদের জন্য প্রশিক্ষণ আয়োজন করলে প্রশিক্ষণ শেষে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়, যাতে প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়ন করা যায়। এখানে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় বলা হয়েছে, অথবা আপনি বলতে পারেন যে প্রশিক্ষণ চলাকালীন সময়ে তারা বিভিন্ন বিষয় জানার জন্য প্রশ্ন করে, এটাও ফলাবর্তন। যে কোনো একটা কথা বলতে পারেন, ঠিক আছে? তাহলে প্রশিক্ষণ কর্মসূচি শেষ। 2 নম্বর আছে গ্রাহক সেবা। গ্রাহক সেবায় কি লিখবেন? একটি প্রতিষ্ঠান তার গ্রাহকদের কাছ থেকে পণ্য বা সেবার পর্যালোচনা সংগ্রহ করলে, পণ্য বা সেবার পর্যালোচনা, পণ্য বা সেবার ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ জিজ্ঞাসা করলে সেই মতামত অনুযায়ী তারা তাদের পরিষেবা উন্নত করতে পারে, তাদের পণ্য উন্নত করতে পারে, ঠিক না? তাহলে গ্রাহক সেবার বিষয়টা কি? যদি গ্রাহক প্রতিষ্ঠান যোগাযোগ করে গ্রাহকের সাথে, গ্রাহক যদি ফিডব্যাক না দেয়, তাহলে কিন্তু যোগাযোগ হয় না, ফলাবর্তনের গুরুত্বটা কিন্তু তখন আমরা বুঝতে পারি না। তাহলে প্রশিক্ষণ কর্মসূচি, গ্রাহক সেবা দুটো দিবেন। দেওয়ার পরে 3 নম্বরে আছে বৈঠক আলোচনা। কোনো ব্যবসায়িক মিটিং এ সিদ্ধান্ত গ্রহণের পর কর্মীরা তাদের মতামত দিলে ব্যবস্থাপনা বুঝতে পারে যে তারা সিদ্ধান্তটি গ্রহণ করেছে কিনা। একটা একটা করে এক্সাম্পল বা একটা একটা করে বাক্য আছে, আপনি বুঝে অন্যরকম ভাবে লিখতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, উদাহরণ 3টা দিবেন। প্রশ্নটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার আমরা উপসংহারটা পড়ি। দেখেন, প্রত্যেকটা প্রশ্নে একটা উপসংহার দিবেন, একটা বাক্যে 2টা বাক্যের উপসংহার দিবেন, ভিতরে ছোট করেন, কাঠামোটা ঠিক থাকবে, কাঠামোটা ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, উপসংহার দেখেন, ফলাবর্তন ব্যবসায় যোগাযোগের অন্যতম প্রধান উপাদান যা কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। ফলাবর্তন কি? ব্যবসায় যোগাযোগের অন্যতম প্রধান উপাদান যা কি করে? কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। এটি ভুল বোঝাবুঝি দূর করতে, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে ও সম্পর্ক উন্নত করতে ভূমিকা রাখে। 3টা জিনিস। একটা হলো ভুল বোঝাবুঝি দূর করতে, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে ও সম্পর্ক উন্নত করতে, 3টা জিনিস ভূমিকা রাখে। সফল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ফলাবর্তন গ্রহণ ও প্রদান অবশ্যই প্রয়োজন। আপনি উপসংহারের 3টা বাক্য মনে না থাকে, অন্তত একটা বাক্য মনে রাখেন, লাস্টের বাক্যটা মনে রাখেন। সফল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ফলাবর্তন গ্রহণ ও প্রদান করা অবশ্যই প্রয়োজন। বুঝতে পারছেন? তাইলে আমরা এইভাবে, ঠিক এইভাবে এই প্রশ্নটা লিখবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি আরো একটা প্রশ্ন পড়া যায় কিনা। তা আমরা একটু মনে করাই দিবেন, যারা রেগুলার থাকেন, যে কোন পর্যন্ত পড়ছি না পড়ছি মনে থাকে না, অনেকগুলো ক্লাস নেই না। তো মোটামুটি 5 নম্বরে কি আছে আমরা এটা পড়ি, এটা ছোট আছে, দেখি। দেখেন, আচ্ছা, আমাদের এখানে টোটাল 5, 6, 7, 8, আমাদের আরো প্রায় 4-5টা প্রশ্ন আমাদের পড়তে হবে। মোটামুটি আপনার সাজেশন বই থেকে কমাই নিবেন প্রশ্নগুলো, বুঝতে পারছেন? সবগুলোই প্রাথমিক অবস্থায় পড়ে যান। 10ম ব্যাচে যারা আছেন তারা কমাবেন, 11তম ব্যাচে যারা আছে তারা কমাই নিবেন পরে, ঠিক আছে? আমি 5 নাম্বার প্রশ্নটা আপনাদের পড়াই। দেখেন, কার্যকর যোগাযোগ বলতে কি বোঝায়? এটা একটা সংজ্ঞা। কার্যকর যোগাযোগ কাকে বলে? এতটুকু সংজ্ঞা দিবেন। দেবার পরে এতটুকু দেবার পরে লিখবেন কি? কার্যকর যোগাযোগের মাধ্যমে, দেখেন এটা একটা সংজ্ঞা, সংজ্ঞা দিলেন। এরপরে একটা বাক্য দিছে, বাক্যটাকে ব্যাখ্যা করতে বলছে, ঠিক ফলাবর্তনের মতো। ফলাবর্তনও কিন্তু একটা বাক্য দিয়েছিল, ব্যাখ্যা করতে বলছে। এখানে বলছে কার্যকর যোগাযোগের মাধ্যমে কিভাবে কর্মীদের প্রণোদনা দেওয়া যায়। প্রণোদনা মানে কি? কার্যকর যোগাযোগের মাধ্যমে আপনি কার্যকর যোগাযোগ করলেই কর্মীরা মোটিভেটেড হবে, তারা মোটিভেশন পাবে, তার মানে প্রণোদনা পাবে। কিভাবে পাবে? আপনি তাদেরকে একটা বেতন দিলে, বোনাস দিলেন, বা তাদেরকে আপনি প্রমোশন দিলেন, এটা যেমন প্রণোদনা, তাদের আর্থিক অঙ্কের প্রণোদনা। ঠিক তেমনি ভাবে যদি তাদের সাথে আপনি ভালো কথা বলেন, তাদের যে ভালো কাজ করছো এটা বলেন, যথাসময়ে কাজটা শেষ করতে পারছো, তুমি পারবে, তুমি ভালো করবে, এটা কিন্তু অনেক কিছু। তো এটা হলো প্রণোদনা। কার্যকর যোগাযোগের মাধ্যমে কর্মীদের একজন ম্যানেজার বা ম্যানেজমেন্টে যারা থাকে তারা প্রণোদনা দিতে পারে। তো প্রণোদনাটা কিভাবে দেওয়া সম্ভব? কার্যকর যোগাযোগের মাধ্যমে, ঠিক আছে? এটা একটা বাক্য, এই বাক্যটা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করতে বলছে। আমরা ব্যাখ্যা করব 5টা বক্তব্যের মাধ্যমে। এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্নে কখনো 7টা 8টা পয়েন্টস বা 10টা পয়েন্টস খাতা ভরে পয়েন্টস দিতে পারলে হয়ে যায়, তা কিন্তু না। এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন আপনি যদি 3টা পয়েন্টের মাধ্যমে ব্যাখ্যা করতে পারেন, তাহলে কিন্তু 8 মার্কের উত্তর উপযোগী হয়ে যাবে। কিন্তু 3টা অবশ্যই 3টা বাক্যে না,
একটু ফোলাফাপা হবে, একটু খাতাটা যাতে 8 মার্ক উপযোগী হয়। ঠিক আছে, আপনি যদি চান 5টা পয়েন্টে দিবেন তাহলে হবে। এখানে আমি 5টা পয়েন্টের মাধ্যমে এই বাক্যের ব্যাখ্যা দিতে পারছি, এই জন্য 5টাই আমি রাখছি। ঠিক আছে, এখানে 8টা দেওয়াটা জরুরি না। 8টা কখন দিব? যখন বলবে বৈশিষ্ট্য লিখো, যখন বলবে গুণাবলী লিখো তখন। ঠিক আছে, কার্যাবলী লিখো তখন থাকলে আমরা 8টা দিব, 7টা দিব। ঠিক আছে, তো এখানে দেখেন প্রথমে আমরা পড়ি কার্যকর যোগাযোগ কাকে বলে। ইফেক্টিভ কমিউনিকেশন। দেখেন এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে প্রেরক এবং গ্রহণকারী উভয়ের মধ্যে তথ্য, ধারণা বা বার্তা স্পষ্ট সঠিক অর্থবহ তিন ধরনের, 2 ধরনের 3টা করে জিনিস আছে। এখানে কি আছে? তথ্য, ধারণা, বার্তা স্পষ্টভাবে, সঠিকভাবে বা অর্থবহ ভাবে আদান প্রদান করা হয়। আমরা আবার পড়ি, কার্যকর যোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে প্রেরক এবং গ্রহণকারী উভয়ের মধ্যে, যেমন আপনি এবং আমি, আমাদের কথা বলতেছি, আমি প্রেরক, আপনি গ্রহণকারী, আমার কথা শুনতেছেন, ঠিক না? তা আমাদের মধ্যে তথ্য, ধারণা বা বার্তা, এই 3টা জিনিস, একই জিনিস কিভাবে আদান প্রদান হবে? স্পষ্টভাবে হবে, সঠিকভাবে হবে, অর্থবহ হবে। যদি আমার এই ক্লাসগুলো, কথাগুলো অর্থবহ, স্পষ্ট, সঠিক হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা একটা কার্যকর যোগাযোগ। ক্লাস ঠিক আছে, তারপরে এটা একটা যোগাযোগ। এটি তাহলে কার্যকর যোগাযোগের সংজ্ঞাটা একটা বাক্যে আছে, বুঝতে পারছেন না? এটি তখনই কার্যকর হয়, কোনটা? কার্যকর যোগাযোগটা, যখন বার্তাটি প্রেরকের উদ্দেশ্যের সাথে। এখন আমি আপনাদেরকে ব্যবসায় যোগাযোগ পড়াবো, এর বাইরে যদি আমি উচ্চতর হিসাব বিজ্ঞান পড়াই, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়াই, তাহলে কিন্তু এটা আপনার কাছে বই নাই, আপনি সেই সেমিস্টারে উঠেন নাই, তখন কিন্তু এটা আপনার আমি প্রেরক, ঠিক আছে, আমি প্রেরণ করতেছি, আমার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেন। উদ্দেশ্য হলো দশম ব্যাচের ফার্স্ট সেমিস্টার ভাই বোনদেরকে পড়ানো। আপনার উদ্দেশ্য হলো এই কার্যকর ব্যবসা যোগাযোগের ক্লাসটা করা। যদি উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে গ্রহণকারী আপনি বুঝতে পারবেন না। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়াইলে এখন আপনার কাজে লাগবে না, যেহেতু এটা আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এখানে লাস্টের বাক্যটা কি বলছে? তখনই কার্যকর হবে যখন বার্তাটি উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, এবং তখনই প্রাপক এটা বুঝতে পারবেন, এবং বুঝতে পারলে কি হবে? প্রতিক্রিয়া জানাতে পারবে। তাহলে 2টা বাক্য, এখানে জাস্ট 2টা বাক্য আছে, আপনি বাক্য গুনবেন, প্রত্যেক বাক্যের কোন অংশে কি আছে সেটা ধ্যান করে পড়বেন, তাহলে মুখস্থ করতে হবে না। আমরা শব্দ শব্দ মিলে মুখস্থ করলে কিন্তু লিখতে পারবো না, মনে থাকবে না। ঠিক আছে, এবার দেখেন কার্যকর যোগাযোগের মাধ্যমে কর্মীদের কিভাবে প্রণোদনা দেওয়া যায়। আমরা পড়ি 1 নাম্বার, স্পষ্ট লক্ষ্য এবং প্রত্যাশা নির্ধারণ। কর্মীরা কেন কাজ করে সেই লক্ষ্যটা আপনি তাদের কাছে, উদ্দেশ্যটা আপনি বর্ণনা করবেন, স্পষ্ট করে দিবেন, এবং প্রত্যাশা, তারা কি চায় স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন। তারা কেন কাজ করে, তারা কি চায়, কি পাবে, স্পষ্টভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে তারা দিক নির্দেশনা পাবে এবং কাজের প্রতি আগ্রহী হবে। ক্লিয়ার কথাটা? তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো স্পষ্ট লক্ষ্য এবং প্রত্যাশা নির্ধারণ। তার লক্ষ্যটা স্পষ্ট করে নির্ধারণ করে দিবেন, তার প্রত্যাশা, সে কি চাবে, কি পাবে, আপনি কি চান, সব ধরনের প্রত্যাশা স্পষ্ট করবেন। ঠিক আছে, আমি তোমার কাছে এটা চাই, তুমি এটা করলে এটা পাবা, এগুলো ক্লিয়ার করবেন। তাহলে কার্যকর যোগাযোগের মাধ্যমে এই 1 নাম্বার পয়েন্ট ক্লিয়ার করলে কি হবে? কর্মীরা প্রণোদনা পাবে। ঠিক আছে, 1 নম্বরে কি আছে? স্পষ্ট লক্ষ্য, প্রত্যাশা নির্ধারণ। পয়েন্টসটা সুন্দর করে বুঝে মুখস্থ করে ফেলেন। 2 নম্বরে আছে স্বীকৃতি ও প্রশংসা প্রদান। আপনি স্বীকৃতি দিবেন, প্রতিদিনের স্বীকৃতি প্রতিদিন দেন, মাসে দেন, 3 মাস পরে দেন, বছর পরে দেন, যেভাবেই দেন। স্বীকৃতি দিতে গেলে টাকা দিলে হবে না, বেতন বাড়ালে হবে না, কথা বলতে হবে। এটা হলো যোগাযোগ। স্বীকৃতি এবং প্রশংসা প্রদান, এটা যোগাযোগের মাধ্যমে করতে হবে। ভালো কাজের স্বীকৃতি এবং প্রশংসা কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় এবং তারা আরো মনোযোগ দিয়ে কাজ করতে আগ্রহী হয়। এই জন্য 2 নম্বর পয়েন্ট, বুঝতে পারছেন? তাহলে 1 নম্বর ছিল স্পষ্ট লক্ষ্য এবং প্রত্যাশা নির্ধারণ, 2 নম্বর হলো স্বীকৃতি ও প্রশংসা প্রদান। ঠিক আছে, আশা করি কথা শুনতে পাচ্ছেন। 3 নম্বর হলো মতামত ও প্রতিক্রিয়া। আপনি কর্মীদের মতামত নিবেন, তার প্রতিক্রিয়াটা গ্রহণ করবেন। যদি এটা করেন তাহলেই কি হবে? যদি এটা করেন তাহলেই কর্মীরা প্রণোদনা পাবে। তার কোনো মতামত আপনি নিলেন না, তাহলে কর্মী প্রণোদনা পাবে না। বুঝতে পারছি আমরা বিষয়টা? ক্লিয়ার? তাহলে মতামত এবং প্রতিক্রিয়া সংগ্রহ করা। সংগ্রহ করলে যেমন একদিকে আপনার লাভ হবে, আর মতামত এবং প্রতিক্রিয়া যখন আপনি সংগ্রহ করতে যাবেন তখনই কর্মী অনুপ্রাণিত হবে। কর্মী মতামত দিতে পারলো, কর্মীর প্রতিক্রিয়া আপনি শুনলেন, এটা কিন্তু এক ধরনের কর্মীকে মোটিভেশন দেওয়া, প্রণোদনা দেওয়া। বুঝতে পারছেন? বেতন বাড়ানোর মতন কিন্তু একটা প্রণোদনা, এটা সামান্য হলো। তো এখানে কি আছে লেখা? কর্মীদের মতামত নেওয়া এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে তারা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা অনুভব করে এবং তাদের অনুপ্রেরণা বৃদ্ধি পায়। ক্লিয়ার কথা? কর্মীদের মতামত নেওয়া এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে তারা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন এবং তাদের অনুপ্রেরণা বৃদ্ধি পায়। তাহলে 1, 2, 3 বুঝতে পারছেন। 4 নম্বরে কি আছে? খোলামেলা এবং দ্বিপাক্ষিক যোগাযোগ নিশ্চিত করা। যদি বসের সাথে খোলামেলা যোগাযোগ করতে না পারেন
দ্বিপাক্ষিক যোগাযোগ না হয়, ঠিক আছে, তাহলে কোনোভাবেই কর্মী কাজ করতে উৎসাহ পায় না। ঠিক আছে, খোলামেলা এবং দ্বিপাক্ষিক যোগাযোগ নিশ্চিত করা গেলে কি হয়, যে কোনো সমস্যার সমাধান হয়, কাজের সমাধান, ব্যক্তিগত সমস্যার সমাধান সব পাওয়া যায়। ফলে তারা আরো আত্মবিশ্বাসী এবং উৎসাহী হয়। তাহলে মোটামুটি ভিতরে কি আছে আপনি কিন্তু মূলত পয়েন্টস গুলো মনে রাখার বিষয়টা হলো গুরুত্বপূর্ণ। 1 নম্বরে কি আছে আমরা একটা আবার পড়ি, দেখেন, স্পষ্ট লক্ষ্য ও প্রত্যাশা নির্ধারণ, এটা আপনি নির্ধারণ করে দিবেন। 2 নাম্বার, স্বীকৃতি এবং প্রশংসা প্রদান করবেন যোগাযোগের মাধ্যমে। 3 নাম্বার, মতামত এবং প্রতিক্রিয়া নিবেন। 3। 4 নাম্বার হচ্ছে খোলামেলা এবং দ্বিপাক্ষিক যোগাযোগ নিশ্চিত করবেন। খোলামেলা এবং দ্বিপাক্ষিক যোগাযোগ নিশ্চিত করবেন। 5 নাম্বার হলো পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান। দেখেন এই 5টার মধ্যে আপনি দিবেন নিবেন, দুটাই কিন্তু 2 ধরনের কথাবার্তা কিন্তু আছে। 5 নাম্বার আছে কি, পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান। এ দেখেন 3 নম্বরে মতামত এবং প্রতিক্রিয়া নিবেন, আবার পরামর্শ দিক নির্দেশনা দিবেন। দেওয়া নেওয়া সব মিলে 5টা পয়েন্টস মনে রাখবেন। 5 নাম্বার দেখেন, উপযুক্ত প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা কর্মীদের দক্ষতা বাড়ায় এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করে। উপযুক্ত প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা কর্মীদের দক্ষতা বাড়ায় এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করে। পরামর্শ এবং দিক নির্দেশনা, আপনি তাকে পরামর্শ দিলেন, প্রশিক্ষণ মানে তো এক ধরনের পরামর্শ না, এইভাবে কাজ করো এইভাবে কাজ করো, পরামর্শ দিলেন, প্রশিক্ষণ দিলেন, দিক নির্দেশনা দিলেন, এই সব কিছুই তার দক্ষতা বাড়াবে এবং তার কর্মস্পৃহাকে বাড়াবে। তাহলে প্রশ্নটা ছিল কি, আমরা আবার একটু দেখি, কার্যকর যোগাযোগের মাধ্যমে কিভাবে কর্মীদের প্রণোদনা দেওয়া সম্ভব, তা কিভাবে দেওয়া সম্ভব এটা আপনি লিখলেন। ক্লিয়ার? এবার দেখেন, কার্যকর যোগাযোগ কেবল তথ্য আদান প্রদানের জন্য নয়, বরং এটি কর্মীদের উৎসাহিত করে এবং উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্বচ্ছ ও স্পষ্ট যোগাযোগের মাধ্যমে কর্মীদের কাজের প্রতি আগ্রহ বাড়ানো যায়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করা যায়। ঠিক আছে, তো মোটামুটি প্রশ্নটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা ইনশাআল্লাহ পরের দিন, আজকে যদিও 8 মিনিট সময় আছে, আমরা 30 মিনিট করে ক্লাসগুলো করাই। ঠিক আছে, তো 2টা প্রশ্ন পড়ালাম, আপনারা 2টা প্রশ্ন একটু দেখতে থাকেন। আপনাদের সবার সামনে বই আছে এবং সবার সামনে নোট আছে আমি জানি, তো আপনারা এগুলো একটু পড়াশোনা করতে থাকেন। ঠিক আছে, আশা করি আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদের বইগুলো বারবার, একবার না বারবার শেষ হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে রুটিন অনুযায়ী আবার থাকবো আগামী শনিবার। আসসালামু আলাইকুম।